মিউচুয়াল ফান্ড সেই হে, এই টার্মটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কোন টপিকটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে আমরা কথা বলবো। তো মিউচুয়াল ফান্ড বেসিক্যালি কি জিনিসটা, কি জিনিসটা, কোথায় লাগে, কাজে লাগে, সেই জায়গাগুলো আমরা জানবো। মিউচুয়াল ফান্ড আমাদের কিভাবে হেল্প করে, কত টাইপের মিউচুয়াল ফান্ড হয়, এই A to Z, এবং মিউচুয়াল ফান্ড কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল করতে হয়, কীভাবে টাকাটা পাওয়া যায়, তার পজিটিভ দিক নেগেটিভ দিক A to Z আমরা এই ভিডিওতে আমরা দেখব। তো বেসিক্যালি ফার্স্ট আমরা জেনে নেব মিউচুয়াল ফান্ডগুলো কি জিনিসটা কি। তো হোয়াট আর মিউচুয়াল ফান্ডস, তাহলে মিউচুয়াল ফান্ড কি আসলে, এটাকে আমাদের জানতে হবে। এ মিউচুয়াল ফান্ড ইজ এ কোম্পানি দ্যাট পুলস মানি ফ্রম মেনি ইনভেস্টার অ্যান্ড ইনভেস্ট দ্য মানি ইন সিকিউরিটিজ সাচ অ্যাজ স্টক, বন্ড অ্যান্ড শর্ট টার্ম ডেপথ। তার মানে মিউচুয়াল ফান্ড একটা কোম্পানি যেটা কি করে, যে টাকাগুলোকে কি করে, কালেক্ট করে কাদের কাছ থেকে, যারা হচ্ছে টাকা বাড়াতে চাইছে, যারা হচ্ছে ইনভেস্টার, মানে যারা লগ্নি করতে চাইছে। কোথায় ইনভেস্ট করে? স্টকসে, বন্ডে আর শর্ট টার্ম ডেপসে। ঠিক আছে, আরে এই এতগুলো রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করে। তার মধ্যে স্টক একটু বেশি রিস্কি, বন্ড আর শর্ট টার্ম ডেপথ হচ্ছে একটু কম রিস্কি। কিন্তু স্টকসের রিটার্ন হচ্ছে সবচেয়ে বেশি থাকে, বন্ডে মডারেট থাকে, শর্ট টার্ম ডেপথে তো আরও মডারেট থাকে। ঠিক আছে, এইবার বন্ড আর স্টক কেন ইস্যু করা হয় নিশ্চয়ই সবাই জানেন। স্টক মেনলি ইস্যু করা হচ্ছে কোনো কোম্পানি তার কোম্পানিটাকে বড় করার জন্য, বা পাবলিকের কাছ থেকে টাকা নেয়, যেটার মাধ্যমে স্টক ইস্যু হয়। বন্ডও ঠিক সেই টাইপের, বাট সেখানে ওরা বলে দেয় যে আমরা এত পার্সেন্টেজ রিটার্ন দেবো, 7%, 8%, যেটা হচ্ছে তো আপনার হচ্ছে সিকিউর, মানে মেনলি হচ্ছে যেটা হচ্ছে ব্যাংকের যে ইন্টারেস্ট থাকে তার থেকে বেশি হয়। শর্ট টার্ম ডেপথেও সেরকমই হয়, যে সেখানে হচ্ছে গভর্নমেন্টও ডেপথ নিতে পারে। কীরকম, ধরো একটা কোনো জায়গায় রাস্তা খারাপ হয়ে গেছে বা কোনো একটা জায়গায় বিপর্যয় হয়েছে, তো সেই জন্য গভর্নমেন্টের টাকা দরকার। তো গভর্নমেন্ট কি করে, যে পাবলিককে বলে যে আপনারা টাকা এখানে ইনভেস্ট করুন, তার ফলে আমরা কি করব, কিছু পার্সেন্টেজ আমরা আপনাদের ইন্টারেস্ট দেবো। ঠিক আছে, তারা ব্যাংক থেকে টাকা না নিয়ে পাবলিকের কাছ থেকে নিল। তো এই প্রসেসগুলো হচ্ছে থাকে। তো কম্বাইন্ড হোল্ডিংস অফ দ্য মিউচুয়াল ফান্ড আর নোন অ্যাজ ইটস পোর্টফোলিও। এই সবকটা নিয়ে যখন একটা জিনিস তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, এইবার পোর্টফোলিওতে দেখা যায় কত পার্সেন্টেজ সে স্টকসে ইনভেস্ট করছে। কোনো কোনো সময় 100% স্টকসে হয়, কখনো 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 সময় 100 থেকে কম হয়। এইবার বন্ড আর স্টক মিলিয়ে হয়, বা বন্ড আর ডেপ্ট ফান্ড মিলিয়ে হয়, বন্ড স্টক আর বন্ড মিলিয়ে হয়। এইভাবে পোর্টফোলিওগুলো তৈরি হয়। তো ইনভেস্টার্স বাই শেয়ার ইন মিউচুয়াল ফান্ড। তো আমরা যেরকম সাধারণ মানুষ আছি, যারা যখন মিউচুয়াল ফান্ড কিনছি, তার মানে আমরা কি করছি, একটা অংশীদারি নিচ্ছি সেই মিউচুয়াল ফান্ডের বা হচ্ছে সেই পোর্টফোলিওর। ইট শেয়ার রিপ্রেজেন্ট অ্যান ইনভেস্টার্স পার্ট ওনারশিপ ইন ফান্ড। তার মানে কি বলছে, প্রতিটা শেয়ার যখন আমি কিনছি, তার মানে আমাকে একটা ওনারশিপ দিচ্ছে সেই মিউচুয়াল ফান্ডের, এবং সেই মিউচুয়াল ফান্ডে যা ইনকাম করবে সেটা কিন্তু আমারও ইনকাম। আমার যতটা পার্ট ইনভেস্ট হয়ে আছে তার জন্য আমার যত টাকা মানে সেই মিউচুয়াল ফান্ড ইনকাম করলো, এটা কিন্তু আমার ইনকাম। এবার হচ্ছে হোয়াই ডু পিপল বাই মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড কেন মানুষ কেনে। মিউচুয়াল ফান্ড আর পপুলার চয়েস অ্যামং ইনভেস্টার্স বিকজ দে জেনারেলি অফার দ্য ফলোয়িং ফিচার্স। কি কি ফিচার্স দেয়? প্রফেশনাল ম্যানেজমেন্ট, দ্য ফান্ড ম্যানেজার্স ডু দ্য রিসার্চ ফর ইউ। তার মানে যে মানুষটা খুব বিজি, তার কাছে সময় নেই স্টক কি জিনিস, কি বন্ড কি, এইসব নিয়ে নাড়াঘাটা করার, কি স্টক কোথায় কত টাকা রিটার্ন দেবে, এত কিছু জানার যার সময় নেই, তখন সে এইটা ব্যবহার করতে পারে। কারণ তারা প্রতিটা মিউচুয়াল ফান্ডে একটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যায়। তার জন্য থাকে হচ্ছে প্রপার ফান্ড ম্যানেজার, যারা হচ্ছে সিলেক্ট করে ফান্ডগুলোকে, আর কি করে, ফান্ডগুলো যাতে বেশি রিটার্ন দেয় সেই জায়গাগুলো তারা দেখে। আর কি করে, ডাইভার্সিফিকেশন, ডোন্ট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট। মানে একটা কথা আছে যে কখনোই সব কটা ডিম একটা ঝুড়ির মধ্যে রাখতে নেই, আর যদি একবার ঠোকা লাগে তাহলে সব ডিম কটাই ভেঙে যাবে। তো সেরকম একটা ব্যাপার হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড টাইপ টিপিক্যালি ইনভেস্ট ইন এ রেঞ্জ অফ কোম্পানি, মানে অনেকগুলো কোম্পানিতে, অ্যান্ড হচ্ছে ইন্ডাস্ট্রি, মানে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে থাকে। মানে কীরকম, ধরুন ব্যাংক, ফিন্যান্স আছে, যেমন ফিন্যান্স আছে, ব্যাংকিং সেক্টর আছে। ঠিক আছে, শুধুমাত্র একখানা ব্যাংক নেয় না, 4-5টা ব্যাংক নেয়। তারপর হচ্ছে ফার্মা কোম্পানি আছে, মানে একখানা ফার্মা নেবে না, অনেকগুলো ফার্মা নিল। টেকনোলজি আছে, ঠিক আছে, আইটি সেক্টর আছে। তারপর হচ্ছে যেটাকে বলে আমাদের এনার্জি সেক্টর আছে। এই সবগুলো সেক্টরে তারা ইনভেস্ট করে।
আর অ্যাফোর্ডেবিলিটি, মিউচুয়াল ফান্ড অ্যাসেটস আর রিলেটিভলি লো ডলার অ্যামাউন্ট, মানে কি বলছে, এটাকে বলা হয় খুব কম পয়সায় পাওয়া যায়, মানে যেগুলো যদি আমি প্রতিটা স্টক যদি কিনতে যাই ওইভাবে যা ভ্যালু পড়বে সেটা হয়তো অনেক বেশি হবে, তাহলে আমরা মেনলি হচ্ছে ইনভেস্ট করতে পারবো না। কিন্তু মিউচুয়াল ফান্ড সেই ফেসিলিটি দিচ্ছে, তার মাধ্যমে তার এসআইপির মাধ্যমে, যেটাকে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যার মাধ্যমে হচ্ছে কম কম টাকা ইনভেস্ট করো আমরা অতগুলো জিনিসের মানে যে সুবিধা সেগুলো আমি নিতে পারবো। ঠিক আছে, আমি যতটা টাকা রাখবো তার উপরেই আমার মেনলি হচ্ছে রিটার্ন আসবে, কিন্তু সেটা বেসিক্যালি নয়। বেসিক কথা যেটা হচ্ছে আমার হচ্ছে সব কটা ফেসিলিটি আমি তার মাধ্যমে পেতে পারবো। লিকুইডিটি, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি রেড কালি দিয়ে হাইলাইট করিনি, কারণ হচ্ছে কি লিকুইডিটি ব্যাংকের টাকা তো থাকে, এখানেও থাকে, এটা কোনো আলাদা কিছু না। বাট লিকুইডিটি এইখানে কীরকম, যদি আমি কোনো সাধারণত এলআইসি পলিসি বা যে কোনো ধরনের পলিসি নিই, ইন্স্যুরেন্স নিই, সেখানে আমাকে একটা নির্দিষ্ট টার্মের মধ্যে আমাকে টাকাটা জমা দিতে হবে, নাহলে আমাকে কী করতে হবে, একটা ফাইন জমা দিতে হবে। কিন্তু এইখানে যদি আমার টাকা মিস হয় তাহলে আমার কোনো ফাইন দিতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন তখন টাকাটাকে উইথড্র করতে পারবো। ঠিক আছে, তখন আমার সেই মুহূর্তে আমার যে পার্সেন্টেজ রিটার্ন থাকবে সেটাই আমি পাবো। আর লিকুইডিটি হচ্ছে এইটাই, রিডামশন ফিস, নেট অ্যাসেট ভ্যালু, এটাকে বলে হচ্ছে প্লাস এনি রিডামশন ফিস। রিডামশন ভ্যালু মানে হচ্ছে প্লাস এনি রিডামশন ফিস ফর দ্য কারেন্ট নেট অ্যাসেট ভ্যালু। তার মানে লিকুইডিটি ওই আমি সেই পার্টিকুলার টাইমে আমি যে কোনো সময় মিউচুয়াল ফান্ড আমি তুলে নিতে পারবো, তার জন্য আমাকে একটা পার্সেন্টেজ দিতে হয়, যেটা হচ্ছে সাধারণত ক্ষেত্রে দেওয়া হতে পারে, সেটা 0.1 থেকে 0.05 মধ্যে থাকে। নেক্সট হচ্ছে হোয়াট টাইপস অফ মিউচুয়াল ফান্ড আর দেয়ার, এখানে কি কি ধরনের মিউচুয়াল ফান্ড আছে। মোস্ট মিউচুয়াল ফান্ড ফল ইনটু ওয়ান অফ ফোর মেন ক্যাটাগরি, চারটে ক্যাটাগরিতে মেনলি ভাগ করা, মানি মার্কেট ফান্ড, বন্ড ফান্ড, স্টক ফান্ড অ্যান্ড টার্গেট ডেট ফান্ড। এই চার ধরনের ফান্ডের ওপর কথা বলা হয়েছে, এবং চারটে ফান্ড কিসের ওপর বেসিসে ভাগ করা হয়েছে, ফিচার্স, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। মেনলি হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। ফিচার্সও ইম্পর্টেন্ট, মানে কত পার্সেন্টেজ কোথায় ইনভেস্ট করেছে সেটা হচ্ছে একটা ফিচার্স। রিস্ক মানে হচ্ছে কোন ফান্ডে কতটা রিস্ক আছে আর কতটা রিওয়ার্ড আছে। আর রিওয়ার্ড মানে হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মানে হচ্ছে কতটা আমি রিস্ক নিচ্ছি এবং কতটা আমি গেইন করছি, সেটা হচ্ছে বেসিসে হচ্ছে তাদেরকে ভাগ করা হচ্ছে। নেক্সট জায়গায় চলে আসছে হচ্ছে মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ড কি, মানি মার্কেট ফান্ড হ্যাভ রিলেটিভলি লো রিস্ক, এটাকে লো রিস্ক ফান্ড বলা হয়। হাই কোয়ালিটি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ইস্যুড, এটা ইউএস কর্পোরেশন লিখেছি, কারণ হচ্ছে এটা হচ্ছে ওরাই হচ্ছে প্রথম বার করেছিল মিউচুয়াল ফান্ডটা। অ্যান্ড ফেডারেল, স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্টের দ্বারা ইস্যু হতে পারে, ঠিক আছে, বা স্টেট গভর্নমেন্ট দ্বারা ইস্যু হতে পারে। এইটা কীরকম, মেনলি হচ্ছে হাই কোয়ালিটি ফান্ডে ইনভেস্ট করে, যেটা হচ্ছে আমাদের মেনলি এই ইন্ডিয়াতে যেটাকে বলা হয়েছে ব্লু চিপ ফান্ড, অনেকে ব্লু চিপ বলে থাকে। আবার যে মেনলি হচ্ছে এটাকে বলা হচ্ছে নিফটি 50 বা হচ্ছে সেন্সেক্সের আওতায় আছে যে স্টকগুলো, তার আন্ডারে তারা ইনভেস্ট করবে, তার বাইরে তারা ইনভেস্ট করবে না, এটা হচ্ছে মেন জায়গা। বন্ড ফান্ড, বন্ড ফান্ড কিরকম, হ্যাভ হায়ার রিস্কার দ্যান মানি ফান্ড, কেন হচ্ছে বিকজ দে টিপিক্যালি এম টু প্রডিউস হায়ার রিটার্ন। এরা ডিফারেন্ট টাইপস অফ বন্ড, রিস্ক, রিওয়ার্ড, বেনিফিট, different types of bond, the risk and reward of bonds can vary dramatically। এবার ধরুন এটা কোনো একটা কোম্পানি তার বন্ড ইস্যু করেছে, ঠিক আছে, এবার সেই কোম্পানিটা যদি বাই চান্স ডুবে যায়, যদি পুরো ডুবে যায়, তাহলে আপনার টাকা কিন্তু ডুবে যেতে পারে, কিন্তু সেখানে কিন্তু একটা স্টেবল রিটার্ন দেওয়ার কথা বলা আছে, কতক্ষণ, যতক্ষণ কোম্পানিটা টিকে থাকবে এবং যতক্ষণ কোম্পানিটা ইনকাম করবে, এটা হচ্ছে মেন ব্যাপার, এটা হচ্ছে বন্ড ফান্ড। নেক্সট হচ্ছে স্টক ফান্ড। স্টক ফান্ড কিরকম, ইনভেস্ট ইন কর্পোরেট স্টক, নট অল স্টক ফান্ডস আর সেম, সাম এক্সাম্পল গ্রোথ ফান্ড ফোকাসড অন স্টক দ্যাট মে নট পে এ রেগুলার ডিভিডেন্ড বাট দে হ্যাভ পোটেন্সিয়াল ফর অ্যাবভ অ্যাভারেজ ফিনান্সিয়াল গেন। মানে কি বলছে, গ্রোথ ফান্ড কাকে বলা হয়, গ্রোথ ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যাদের হচ্ছে এই মুহূর্তে ভালো কন্ডিশন নয়, ঠিক আছে, তার হচ্ছে যাদের কন্ডিশন খুব একটা ভালো নয়, কিন্তু পরে একটা ভালো গ্রোথ দিতে পারে, যেমন যেটাকে বলা হয় শর্ট, আমাদের ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী যেটাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে কি মিড ক্যাপ, স্মল ক্যাপ, এইগুলো আর কি। তো এই ধরনের স্টকসে তারা ইনভেস্ট করে। ইনকাম ফান্ড ইনভেস্ট ইন স্টকস দ্যাট পে রেগুলার ডিভিডেন্ড, মানে যারা হচ্ছে রেগুলার ডিভিডেন্ড পে করছে, মানে যাদের ইনকাম রেগুলার হচ্ছে,
তো তাদেরকে বলা হচ্ছে রেগুলার ডিভিডেন্ড ফান্ড। তো সেই ধরনের ফান্ডে তারা ইনভেস্ট করে, যেমন হচ্ছে ভালো কোয়ালিটির ফান্ড। এইগুলো হচ্ছে মেনলি হচ্ছে ওই মিড ক্যাপের মধ্যেই অ্যানালিস্ট থাকে, মানে লার্জ ক্যাপ আর মিড ক্যাপ। লার্জ ক্যাপ মানে হচ্ছে যেগুলো হচ্ছে নিফটি 50-র মধ্যে লিস্টেড, মানে যেগুলো হচ্ছে টপ ফান্ড বলে, মানে টপ স্টক বলে ধরা হয়। এবং তারপরেও একটা ফান্ড স্টক আছে, স্টকের ক্যাটাগরি আছে যেটাকে বলা হচ্ছে মিড ক্যাপ ফান্ড, মিড ক্যাপ স্টক। সেই মিড ক্যাপ স্টকের মধ্যে তারা কিন্তু ইনভেস্ট করে থাকে। Index fund track particular market such as Standard and Poor's 500 index। 500 index যেটাকে বলা হচ্ছে S&P 500, যেটা হচ্ছে ইউএস মার্কেটে কাজ করে। সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে হতে পারে সেন্সেক্স বা হচ্ছে নিফটি 50, ঠিক আছে। তো এটা হচ্ছে কি হচ্ছে এদের একটা ট্র্যাক রেকর্ড আছে। ট্র্যাক রেকর্ড কীরকম, এরা হচ্ছে সব কটা স্টকে ইনভেস্ট করবে যারা হচ্ছে ওই নিফটি 50-র আন্ডারে আসছে। তার মানে নিফটি 50 কখনোই জিরো হয়ে যাবে না, বোঝা গেল? নিফটি 50 কখনোই জিরো হয়ে যাবে না। যখন নিফটি 50 থেকে বার হয়ে যাবে কোনো স্টক, তখন সেই পার্টিকুলার স্টকে যত টাকা ইনভেস্ট করা আছে মিউচুয়াল ফান্ডটির পুরোটা তারা ফেলে দেবে, এবং ফেলে আবার যে নতুন পার্টিকুলার স্টকটি ঢুকবে সেই টাকাটা ওখানে ইনভেস্ট করে দেবে, ঠিক আছে। আর সেক্টর ফান্ড মানে সেক্টর ফান্ড মানে কীরকম, পার্টিকুলার ইন্ডাস্ট্রি আছে, ব্যাংকিং সেক্টর আছে, আবার আইটি সেক্টর আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল সেক্টর আছে, তারপর ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, এই যে এনার্জি সেক্টর আছে। এই ধরনের জায়গাগুলোকে সেক্টরগুলো স্পেসিফিক্যালি ভাগ করা আছে। তো এই সেক্টরের কিছু ভালো ভালো স্টককে নিয়ে তারা একটা ফান্ড তৈরি করে, তাকে বলা হচ্ছে স্টক ফান্ডের। আর একটা ফান্ড যেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি সেগমেন্ট ফান্ড বা হচ্ছে সেক্টর ফান্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে টার্গেট ডেট ফান্ড। টার্গেট ডেট ফান্ড কীরকম, হোল্ড এ মিক্স অফ স্টক, বন্ড অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট। যারা শুধুমাত্র স্টকসে ইনভেস্ট করে না, শুধুমাত্র বন্ডে ইনভেস্ট করে না, তারা আরও অনেক কিছু নিয়ে ইনভেস্ট করে। এই ধরনের ফান্ড সবচেয়ে বেস্ট ফান্ড বলে মনে হয় টার্গেট ডেট ফান্ড। মানে একটা কিছুটা টাইম পিরিয়ডের জন্য একটা ডেট ফান্ড রিলিজ হয়েছে। কীরকম ডেট ফান্ড, ধরুন ওই যে বলছিলাম যে একটা রাস্তা তৈরি হবে বা একটা বিপর্যয় হয়ে গেছে, কোনো একটা কারণে গভর্নমেন্ট টাকা দরকার। এই যে ক্ষেত্রে সেখানে গভর্নমেন্ট বলে আমি কি করব, আমি ব্যাংক যে পরিমাণ ইন্টারেস্ট দিই তার থেকে বেশি দেবো। তো কিন্তু স্টক মার্কেটে যেগুলো আছে তার থেকে একটু কম দেবো, তাহলে মডারেট রিটার্ন আমাদের জেনারেট করতে হেল্প করে। তাহলে আমাদের রিটার্নটা কী হয়, স্টেবল হয় এই ক্ষেত্রে। তো পার্টিকুলার রিটায়ারমেন্ট ডেটস ইন মাইন্ড, ধরুন কেউ একটা ডিসাইড করেছে যে আমি 30 বছর পর আমি রিটায়ারমেন্ট করব, তার জন্য এই ধরনের ফান্ড হচ্ছে খুব বেটার, খুব সুন্দর একটা ফান্ড। সে যদি ভাবে যে আমি 20 বছর 25 বছর পর আমার এত টাকা দরকার, তো সেই বেসিসে টার্গেট ডেট ফান্ডে তাদের ইনভেস্ট করা দরকার। সেটা শিক্ষার জন্য হতে পারে, হেলথের জন্য হতে পারে, সে একটা ঘর করবে তার জন্য হতে পারে, সেটা গাড়ি কিনবে তার জন্য হতে পারে। সেই ধরনের গোলকে অ্যাচিভ করার জন্য টার্গেট ডেট ফান্ড খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ডিভিডেন্ড পেমেন্ট কি আছে, এই ফান্ড কি ডিভিডেন্ড পে করে? এ ফান্ড মে আর্ন ইনকাম ফ্রম ডিভিডেন্ড কীরকম, স্টকস অর ইন্টারেস্ট অর বন্ড। এই যে স্টকস বন্ড আর আমাদের ইন্টারেস্ট পে করছে, স্টকসের ডিভিডেন্ড দিচ্ছে, বন্ডের ইন্টারেস্ট দিচ্ছে, এই জায়গাগুলো, এই যে টাকাগুলো তাদের কাছে আসছে, তারা কি করে, ফেরত দিয়ে দেবে। ফান্ড দেন পে দ্য শেয়ার হোল্ডার নিয়ারলি অল ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। তারা কি করে, ওই ফান্ডটার ভ্যালুটা বাড়িয়ে দেয়। বোঝা গেল? তাদের কাছে যে টাকাটা এলো ডিভিডেন্ডের মাধ্যমে বা ইন্টারেস্টের মাধ্যমে, সেই টাকাটা কিন্তু ওই ডিভিডেন্ডের ওই যে টোটাল ফান্ড আছে, ফান্ডের যে ভ্যালু আছে তার সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে, এবং তারা কি করবে, সেই টাকা দিয়ে আবার অন্য একটা ফান্ড কিনবে। বোঝা গেল? তাদের কাছে টাকাটা চলে এলো, তারা আমাদের যে ফান্ড আছে সেই ফান্ডের সাথে অ্যাড করে দেবে জিনিসটা। ক্যাপিটাল গেন ডিস্ট্রিবিউশন, দ্য প্রাইস অফ দ্য সিকিউরিটিজ ইন এ ফান্ড মে ইনক্রিজেস। তাহলে কি বলছে, সিকিউরিটিজের ভ্যালু বাড়তে পারে, তার জন্য ক্যাপিটাল গেন হবে। হোয়েন এ ফান্ড সেলস এ সিকিউরিটি দ্যাট হ্যাজ ইনক্রিজ ইন প্রাইস। একটা ফান্ড যখন সেল করে সিকিউরিটিকে, সেল অ্যাজ সিকিউরিটি হিসেবে সেল করে, দ্যাট হ্যাজ ইনক্রিজ ইন প্রাইস, ফান্ড হ্যাজ ক্যাপিটাল গেন। তার মানে সেই কী হলে সেই পার্টিকুলার ফান্ডটার কী হলো, ক্যাপিটাল গেন হলো। ধরুন 100 টাকায় কোনো একটা ফান্ড ফার্স্টে বাজারে লঞ্চ হয়েছিল সিকিউরিটি মার্কেটে, তো সেখানে কি হচ্ছে, সেখানে ওই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি হচ্ছে, ক্রমশ কিছুদিন পরে হচ্ছে বেড়ে গেল। তার মানে কি হলো, আমারও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল গোল বাড়লো, মানে হচ্ছে ক্যাপিটাল গেন হলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ফান্ড ডিস্ট্রিবিউটেস দিস ক্যাপিটাল গেন মাইনাস এনি ক্যাপিটাল লসেস। ক্যাপিটাল লস হলেও কিন্তু সেটা কিন্তু অ্যাড হবে, আমাদের মাইনাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। ইনক্রিজড এনএভি মানে কি, ইফ দ্য মার্কেট, আইটা পড়েনি এখানে,
ইফ দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ফান্ডস পোর্টফোলিও ইনক্রিজেস আফটার ডিডাক্টিং এক্সপেন্সেস, মানে টোটাল সব কিছু এই এক্সপেন্সের ভাগ করার পর, মানে হচ্ছে এটাকে বলে নেট অ্যাসেট মাইনাস লায়াবিলিটি করলেই হচ্ছে আমরা পেয়ে যাব। আর দেন দ্য ভ্যালু অফ এনএভি, মানে নেট টোটাল ফান্ডের সংখ্যা হিসাবে ইনক্রিজ করলো, কতটা বাড়লো, এনএভি হায়ার রিফ্লেক্টস হায়ার ভ্যালু অফ ইউর ইনভেস্টমেন্ট। তার মানে কী হচ্ছে, ভ্যালু অফ দ্য ফান্ড অ্যান্ড ইটস শেয়ার ইনক্রিজেস, শেয়ারগুলোর দাম বাড়বে, ফান্ডের দাম বাড়বে, তার ফলে কী হবে, নেট অ্যাসেটটা কী হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এনএভি রিফ্লেক্ট মানে ওই যে টোটাল যে ভ্যালুটা বাড়লো সেটা কিন্তু আমার ইনভেস্টমেন্টে দেখা যাবে। হাউ টু বাই অ্যান্ড সেল মিউচুয়াল ফান্ড, তাহলে মিউচুয়াল ফান্ড বাই আর সেল করবো কিভাবে, মিউচুয়াল ফান্ড কী করে সেল করবো, ইনভেস্টার বাই মিউচুয়াল ফান্ড শেয়ার ফ্রম দ্য ফান্ড ইট সেলফ, সে নিজে থেকে কিনতে পারে, অর দো এ ব্রোকার ফর দ্য ফান্ড, বিভিন্ন রকম ব্রোকার আছে, সেটা ব্যাংকের মাধ্যমে হতে পারে, সেটা আপনার পার্টিকুলার কোনো শেয়ার ট্রেডিং ব্রোকার হতে পারে, তাদের মাধ্যমে কিনতে পারেন। দ্য প্রাইস দ্যাট ইনভেস্টার্স পে ফর দ্য মিউচুয়াল ফান্ড ইট ইজ দ্য ফান্ডস পার শেয়ার নেট অ্যাসেট ভ্যালু প্লাস, মানে কি এনএভি অ্যান্ড এনি চার্জ অ্যাট দ্য টাইম অফ পারচেজ। তাদের একটা পার্টিকুলার চার্জ থাকে যে এত চার্জ আমরা নেব, 0.1 হতে পারে, 0.02 হতে পারে, এই ধরনের চার্জ তারা নিয়ে থাকে, যেটা হচ্ছে খুবই কম। সেখানে হচ্ছে অন্য অন্য ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা অনেক বেশি, 2%, 3% এরা নিয়ে থাকে। আর আর মিউচুয়াল ফান্ড শেয়ারস আর রিডিমেবল, মিনিং ক্যান সেল দ্য শেয়ারস ব্যাক টু দ্য ফান্ড, তারা কিন্তু সেই ফান্ডটাকে বিক্রি করতে পারে যখন তখন, অ্যাট এনি টাইম। ফান্ড ইউজুয়ালি মাস্ট সেন্ড ইউ দ্য পেমেন্ট উইদিন 7 days, মেনলি সঙ্গে সঙ্গেই হয়ে যায়। যদি কোনো কারণে ডিলের ব্যাপার থাকে, বেশি বড় অ্যামাউন্ট থাকে, তাহলে 7 দিনের মধ্যে সেটা সেটেলমেন্ট হয়ে যাবে, একদম কনফার্ম। সেক্ষেত্রে কিন্তু মানে অন্য কিছু অ্যাসেট হলে, ধরুন বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স বা যা কিছু, আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সেলও করতে পারবো না, সঙ্গে সঙ্গে টাকাটাও পাবো না আমি। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যদি আমার যতটা দরকার আমি ততটা সেল করতে পারি, মানে ধরুন আপনার টোটাল ভ্যালু আছে 50,000 টাকা, 50,000 টাকা হয়তো মিউচুয়াল ফান্ডে আছে, আপনার রীতিমধ্যে প্রয়োজন হয়েছে 20,000 টাকা, তাহলে আপনি 20,000 টাকা সেল করলেন, বাকিটা রেখে দিলেন। কিন্তু যদি অন্য ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হলে তাহলে আপনাকে পুরোটাই ভেঙে ফেলতে হবে, তাহলে আপনার কিছু থাকলো না। তো বেসিক্যালি এই ফেসিলিটিগুলো কিন্তু মিউচুয়াল ফান্ডে পাওয়া যায়। আন্ডারস্ট্যান্ডিং ফিস কি বলছে, অ্যাজ উইথ এনি বিজনেস রানিং এ মিউচুয়াল ফান্ড ইনভলভ কস্ট তো অবশ্যই খরচা আছে, ফান্ড কারণ তারা ফান্ড ম্যানেজার রেখেছে, তাই তো, ফান্ড ম্যানেজার রেখেছে, তার জন্য একটা ফিজ নিয়ে থাকে। ফিজ অ্যান্ড এক্সপেন্সেস ভ্যারি ফ্রম দ্য ফান্ড টু ফান্ডের ওপর ডিপেন্ড করে। এ ফান্ড উইথ হাই কস্ট মাস্ট পারফর্ম বেটার দ্যান লো কস্ট টু জেনারেট দ্য সেম রিটার্নস ফর ইউ। তার মানে কি বলছে, যে ফান্ডটা বেশি কস্ট নিচ্ছে তার মানে এই নয় সে অবশ্যই বেটার লো কস্ট ফান্ডের থেকে। কেন লো কস্ট ফান্ডের থেকে বেটার, কেন, কারণ তারা বেশি নিচ্ছে, কেন, কারণ তারা সেই জেনারেটটা করছে বলে, তারা রিটার্নটা জেনারেট করছে বলেই তারা আজকে বেশি টাকা নিচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং ফিস। এই আন্ডারস্ট্যান্ডিং ফিসটা কিন্তু চেঞ্জ হতে পারে, কীরকম চেঞ্জ হতে পারে, সময়ের সাপেক্ষে। কীরকম সময় সাপেক্ষে, মানে ধরুন যখন আপনি ফান্ডটা নিয়েছিলেন তখন একরকম গ্রোথ দিত, কিন্তু 7 বছর 8 বছর পর তার গ্রোথ রেট বেড়ে গেল, তখন কিন্তু আপনাকে এই এক্সপেন্সেসটা বাড়বে। আর যদি রিটার্ন কম দেয় তখন আবার কিন্তু এই এক্সপেন্সেসটা কমে যাবে। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো ছোটো ছোটো ইম্প্যাক্ট ফেলে, তো কোনো আহামরি বিষয় নয়। টোটাল একটা কস্ট ওই 0.25, 0.5 এর মধ্যেই ঘোরাফেরা করে, কিন্তু সেক্ষেত্রে অন্য ক্ষেত্রে কী হয়, এটা অনেক বেশি হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন জিনিসটা কীরকম। তো মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি আরও কোনো ডাউট থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আর মিউচুয়াল ফান্ডে এসআইপি কীভাবে করতে হয়, যেটাকে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা কীভাবে করতে হয়, এটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই টপিকটা নিয়ে আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ। আর পারলে ইচ্ছা হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আর লাইকও দিতে পারেন। গড ব্লেস ইউ। তো তাড়াতাড়ি শুরু করে দিন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আর একটা ভালো রিটার্ন জেনারেট করুন। থ্যাংক ইউ, টাটা।